বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ সহ ৬ দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কুয়েট শিক্ষার্থীদের অবস্থান, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। বিশ্ববিদ্যালয়ে যেই নারী শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হোক। সাম্প্রতিক ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ, আইন শৃঙ্খলার অবনতি সবসময় হয়, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিগত সময়ে বিতর্কিত নির্বাচনে থাকার ডিসিদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নিচ্ছে না সরকার, অর্থ কেলেঙ্কারিতে মামলা হবে। সরকার অত্যন্ত সচেতনভাবে যে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ ৫ দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ সহ ৬ দাবিতে ঢাকা এসেছেন কুয়েটের শিক্ষার্থীরা। শহীদ মিনারে অবস্থান করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ওই দিন আমাদের উপর 4 জন আক্রমণ করে নাই, আমাদের উপর শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে আহত করা হয়েছিল। তো আমরা ওই দিনই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, আমরা সেটি দেখেছি। এবং আমরা জানাতে চাই যে শুধু 4 জন না, ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের, ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম, আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেউই আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা, তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর, আমাদের রক্তের উপর এই সরকার এসেছে। তা আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন, তিনি আমাদের দাবি মানার জন্যই, আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। ধন্যবাদ। আপনারা বলছেন যে যাবেন না, যে রাজনৈতিক দলটা আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাবে, জনসূত্র আছে, আপনারা এটা ক্যাম্পাসে এস্টাবলিশ করতে যাচ্ছেন। আচ্ছা, এটার অবস্থানে আপনাদের বক্তব্য? জি। আচ্ছা, আমরা আমাদের অবস্থান আগে ক্লিয়ার করছি। সেটা যে যেদিন ছাত্রদল হামলা করেছিল আমাদের উপর, ওই দিনের যে মিছিল ছিল, ওই মিছিলটি আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ছিল এবং কুয়েটের শিক্ষার্থীদের মতামতের বাইরে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি দেওয়া হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে ওই দিন রাতেই কুয়েট শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই কমিটিটি বিলুপ্ত করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতিমা আপু, উনি পরবর্তীতে এটি ক্লিয়ার করেন যে কুয়েটে যেই দিন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে ওই দিন থেকে ওই কমিটি বিলুপ্তরত অবস্থায় আছে এবং ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই যে আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটিকে নানাভাবে নানা দিকে প্রবাহিত করার জন্য, শিক্ষার্থীদের উপর যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রের যন্ত্রণানি দেখানো হয়েছে তা অন্যদিকে নেওয়ার জন্য আমাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে এবং
কুয়েটের রাজনীতি বন্ধ সহ 6 দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন শহীদ মিনারে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিয়মিত নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার না করায় মহাসড়কে হর হামেশা ঘটছে দুর্ঘটনা ও ডাকাতি। এতে যানবাহনের চালক ও যাত্রীরা মুঠোফোন, নগদ টাকা হারানো সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডাকাতি সহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তবে হাইওয়ে পুলিশ বলছে দিনের তুলনায় রাতে দ্বিগুণ করা হয়েছে টহল টিমের কার্যক্রম। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। গত সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ইউনিক রোড রয়্যালসের একটি বাস। রাত 12:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় বাসটি পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। লুট করা হয় যাত্রীদের টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল। এমনকি বাসে থাকা নারীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। তাই মহাসড়কের ডাকাতি ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। ছুরি চাকু দিয়ে এগুলা দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে অ্যাভেলেবেল জনগণের কাছ থেকে এগুলো টাকা পয়সা নিয়ে যাচ্ছে। মনে করেন যে চাকু দিয়ে সব নিয়ে গেছে, কি করব আমি একা, ওরা মানে 5-7 জন। পুলিশ গার্ড যদি এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড পাহারা থাকে, সেক্ষেত্রে হয়তো ডাকাতি একটু নির্মল বন্ধ হতে পারে। প্রশাসন যদি ঠিকভাবে করে দেয় তাহলে ডাকাতি হয়তো কমই হবে। এত নিখুঁতভাবে কিভাবে তারা ডাকাতি করে, এটা একটা সঠিক তদন্তের দরকার। পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। তারপরে গাড়ির স্টাফ যারা, তাদেরও সচেতন হতে হবে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনের দায়িত্ব অবহেলায় মহাসড়কগুলোতে ডাকাতি বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। আমরা ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর যারা রোডে থাকি, আমরা সমস্ত কিন্তু ডাকাতির সেদিন বলেতেছি, অমুক হইতেছি, তুমুক হইতেছি, অথচ আমাদের পেটে ঠিক মতো ভাত যাচ্ছে না। দোষায় পরে কার? মোটর গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, এদের হাত আছে। আসলেও মূলত এগুলো আমাদের কোনো হাত নেই। আমরা তো গাড়িতে থাকি মাত্র 3 লোক। 3 লোক আর এই অস্ত্রধারীদের সামনে কিছু করা সম্ভব না আমাদের। মহাসড়কে ডাকাতি বন্ধ করতে গেলে প্রশাসনের নিখুঁত ভূমিকা পালন করতে হবে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনগুলোতে সিসি ক্যামেরার স্থাপন এবং ড্রাইভার হেল্পারদের বেতন বাড়ানো হলে সড়ক নিরাপদ হবে। সিসি ক্যামেরা থাকলে যেমন যাত্রীর নিরাপত্তা, তেমন ড্রাইভারের নিরাপত্তা, তেমন গাড়ির নিরাপত্তা। এত কোটি টাকার গাড়ি, এত লক্ষ টাকার গাড়ি মাত্র 10-15 হাজার টাকা খরচ করলে আমরা সকলেই নিরাপত্তায় থাকতে পারি। আমাদের ড্রাইভার কন্ট্রাক্টরের মান্থলি করে একটা বেতন সিস্টেম করে দেয়, আমরা জানি কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়। আমার সংসার যদি অভাবমুক্ত হয়, আমি নিজে অভাবমুক্ত থাকবো, তাইলে আমি ব্যাগ ঝামেলার থেকে মুক্ত থাকবো। প্রত্যেকটা জায়গাতে পয়েন্টে পয়েন্টে এই চেক করা হইতো। হ্যাঁ, তাদেরকে ভিডিওতে ছবি, প্রত্যেকটা যাত্রীর ছবি নেওয়া হতো। সেগুলো এখন মনে হয় স্থবির হয়ে পড়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিনের বেলায় 2টি ও রাতে পুলিশের 4টি টহল টিম দায়িত্ব পালন করে। মহাসড়কে চুরি ডাকাতির ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাইওয়ে পুলিশের কর্মকর্তা। এটা হচ্ছে আমাদের এসপি স্যারের মাধ্যমে এসপি স্যারের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের মিডিয়া এসপি স্যার আছে, স্যারের সাথে কথা বলতে পারেন। স্যাররা তো মিডিয়া উইংটা তো আছেই শুধুমাত্র আপনাদের ব্রিফ দেওয়ার জন্য। আমাদের তো স্টেট নিষেধ করা আছে, যে এইভাবে দিতে না করা দেওয়া আছে। জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যেই 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুব মুহিদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। এখন টাঙ্গাইল। চুরি, ডাকাতি, গুম খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদা একাডেমিতে 40তম BCS ASP ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজে আরও জানান, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, দেশে আগেও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম BCS ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সকাল 10টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ধর্মগ্রন্থ ও জাতীয় পতাকা ছুঁয়ে শপথ নেন 60 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এ সময় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। চুরি, ডাকাতি, গুম, খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি। জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি, ডাকাতি, গুম, খুন, রাজধানী, মাদক সমাজে সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বৈষম্য বিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। সাধারণ মানুষকে সম্মান করতে শিখুন এবং সম্মান করুন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণচেতনা উদ্বৃত্ত হয়ে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে আগেও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে, অলরেডি আইজি সাহেব কিন্তু দুইজনের অ্যাটাচ করে নিয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম BCS ক্যাডারদের প্রশিক্ষণরত 66 জনের মধ্যে 6 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এখন রাজশাহী। বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনে বাধ্যতামূলক অবসরে পাঠানো 22 ডিসি ও যে সরকারি কর্মকর্তাদের OSD করা হয়েছে, সবার বিরুদ্ধে মামলা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত হবে। বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে যে কয়টি অনুষঙ্গ কাজ করেছিল তার মধ্যে অন্যতম 2014, 18 ও 24-এর নির্বাচন। ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট কিংবা সর্বশেষ 24-এর 7 জানুয়ারি পাতানো নির্বাচনের পেছনে তৎকালীন প্রশাসন ও আমলারা কাজ করে। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। গেল সপ্তাহে 2014-18 এর বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে 2 আদেশে 45 কর্মকর্তাকে OSD করা হয়। তবে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলেন, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা হবে। যাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না অথবা এই ধরনের কিছুই করে নাই, সাময়িক OSD হয়েছে, তারা খুবই সাধারণ জীবনযাপন করে, এটা কোনো সমস্যা না। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে বঞ্চিত 9 কর্মকর্তাকে শিগগিরই সচিব হিসেবে পদোন্নতি দেয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থাকে পাঠিয়েছি, 24 সালেরগুলো আসবে, আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে। বায়াসড অথবা কোনো আমরা যেটাকে বলি কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
91, 96, 2001 সালের মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএসি জানান, স্থানীয় নির্বাচন আগে না পরে রাজনৈতিক দলগুলোর এই বিতর্কে কমিশন জড়াতে চায় না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা। নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন সিএসি। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন সিএসি। মতবিনিময় সভায় চট্টগ্রামের আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই। জাতীয় নির্বাচন ডিসেম্বর হয়ে যাবে, আমার সেইভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের প্রস্তুতি আর যেই বিতর্কটা চলছে, এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না। বিতর্কটা রাজনৈতিক এবং লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট। আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক। ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, একটা সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ করা সহ 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। এতে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। ইনি আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রাকিবুল হাসান। শুরুতেই যুক্ত হতে চাই হারুনের সঙ্গে। হারুন, জানাবেন যে মেডিকেল শিক্ষার্থীদের দাবি নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন এবং রোগীদের ভোগান্তি কতটা? ময়মনসিংহ মেডিকেল কলেজে আজকে দুপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তারা যেটি বলছেন যে দাবিতে তাদের এই কর্মসূচি, সেটি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির এমন আইনের বিরুদ্ধে যে রিট করা হয়েছে, সেই রিটটি 72 ঘন্টার মধ্যেই প্রত্যাহার করতে হবে এবং এমবিবিএস এবং বিডিএস ছাড়া কাউকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না এবং ম্যাথসদের যে রেজিস্ট্রেশন দেয়া হচ্ছে বিএমডিসি থেকে, তা বন্ধ করতে হবে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এরকম আরও সব মিলিয়ে 5 দফা দাবি রয়েছে তাদের। সেই 5 দফা দাবিতেই কিন্তু এই বিক্ষোভটি অনুষ্ঠিত হয় এবং আমরা দেখেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং কলেজ ক্যাম্পাস, হাসপাতাল ক্যাম্পাস সহ চরপাড়া এলাকার সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ গেটে এসে কিন্তু এটি শেষ হয় এবং এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এবং সমাবেশ থেকে শিক্ষার্থীরা যেটি বলেছেন সেটি হচ্ছে যে চিকিৎসা খাতে যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতার একটি সুষ্ঠু সমাধান হতে পারে তাদের এই 5 দফা দাবি। এই 5 দফা দাবি দ্রুত বাস্তবায়ন যদি করা হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে যে বিশৃঙ্খলা বা অস্থিরতা চলছে সেটি দূর হবে। এবং শিক্ষার্থীরা একটি কথা জোর দিয়েই বলছেন যে বিএমডিসি থেকে শুধুমাত্রই এমবিবিএস এবং যারা বিডিএস ডিগ্রিধারী তাদেরকেই রেজিস্ট্রেশন দিতে হবে, এর বাইরে কাউকেই রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। এই দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবতীয় আন্দোলন করছেন এবং এই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে কিন্তু এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্ষোভ হয়েছে এবং সমাবেশ হয়েছে এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের মধ্যেই যদি এই সিদ্ধান্ত এবং 5 দফা বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আগামীকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং এখানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে। এবং আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়াও পার্শ্ববর্তী বেসরকারি কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা ময়মনসিংহে যুক্ত ছিলাম হারুনের সঙ্গে। এবার একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে এইখানে আসলে কর্মবিরতির ফলে রোগীদের কেমন ভোগান্তি হচ্ছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের আসলে পদক্ষেপ কি? সাকিব, আসলে যখনই আসলে যে ধরনের চিকিৎসকরাই কর্মবিরতিতে যায় তখন কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চিকিৎসক থেকে আসলে রোগীরা। কেননা আপনি জানেন যে আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরবঙ্গের শুধুমাত্র এই 8টি জেলা নয়, এর পার্শ্ববর্তী
খুলনা বিভাগের কিন্তু বাকি বেশ কয়েকটি জেলার রোগীরাও এখানে আসেন। সুতরাং যে রোগীরা এখানে আসছেন প্রথমে সেই রোগীদের কেস স্টাডি দেখা এবং তারপরে মিড লেভেলের যে চিকিৎসকরা রয়েছেন সেই মিড লেভেলের চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে এটি যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারা এই রোগীদের আসলে চিকিৎসাপত্রটি তৈরি করে থাকেন। সুতরাং সেক্ষেত্রে যখন আসলে ইন্টার্ন চিকিৎসকরা থাকে না তখন কিন্তু এই চিকিৎসায় বেগ পেতে হয় এবং এই চিকিৎসায় বেগ পাচ্ছেন যারা, তারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন। তারা কিন্তু বলছেন যে ভেতরে যাওয়ার পরে তাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ থাকার পরে কিন্তু তাদেরকে আসলে সেই চিকিৎসা ব্যবস্থাটি তাদের পাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে রোগীরা সবচেয়ে বেশি কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ইন্টার্ন চিকিৎসকরা যদিও আসলে না থাকে তারপরেও আসলে এখানে মিড লেভেলের চিকিৎসক এবং রেজিস্ট্রার চিকিৎসকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যাতে করে রোগীরা আসলে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে। যদিও এই কর্মসূচির সাথে আসলে মিড লেভেলের চিকিৎসক এবং যে রেজিস্ট্রার চিকিৎসকরা রয়েছে তারা একত্রতা ঘোষণা করেছেন এবং হাসপাতালে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোও কিন্তু আসলে দ্রুতই আসলে পূর্ণ করার জন্য কিন্তু আসলে এখান থেকে দাবিও উঠেছে। তো সাকিব, এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর এবং 90 কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব দেন ডক্টর ইউনূস। চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ সফরের মাধ্যমে তরুণ নারী ও পুরুষদের সাথে সাক্ষাৎ করতে পারবেন তিনি, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ উদ্যমী তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দূরবর্তী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য। এছাড়াও তিনি তার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে স্পেস এক্স দলের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন। এর আগে গত 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে টেলিফোন আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে কলেজের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা দেশে ক্রমাগত ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। নারীরা রাতে বের হতে ভয় পায় উল্লেখ করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে 5 আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্য এই অবদান রাখে নাই। যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে দেশব্যাপী সাম্প্রতিক ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে ও দ্রুত ধর্ষকদের বিচার সহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন দেশের মা বোনেরা, অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে। অতি দ্রুত ধর্ষক নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত সহ নারীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ঢাকায় অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বিভিন্ন সরকারি অফিসে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সকাল 10টা থেকে সরকারি বিভিন্ন দপ্তরের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ
শুরু করেন তারা। বিক্ষোভে বক্তারা বলেন, সারা দেশের সরকারি দপ্তরগুলোতে প্রায় 2 লাখ আউটসোর্সিং কর্মচারী নানা পদে কাজ করেন। বিশেষ করে চালক, পিয়ন, গার্ড এবং টেকনিক্যাল নানা পদে আউটসোর্সিং কর্মচারীরা সেবা প্রদান করেন এবং গত 20 থেকে 25 বছর ধরে সরকারি দপ্তরে কাজ করেও তারা বেতন, বোনাস, বিভিন্ন ছুটিও সরকারি অনুদান পান না। 2018 সালে একটি নীতিমালার মাধ্যমে তাদের কাছ থেকে সব সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়। এমনকি নারীরা মাতৃত্বকালীন ছুটিও পান না বলে অভিযোগ করেন বক্তারা। গত 6 মাস এ নিয়ে বারবার আন্দোলনে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। তারই পরিপ্রেক্ষিতে এই কর্মবিরতি। আমাদের ঈদ বোনাস ছিল, পূজার বোনাস ছিল, আমাদের ওভার টাইম ছিল, আমাদের পহেলা বৈশাখ ভাতা ছিল, মহার্ঘ ভাতা ছিল, সবগুলো আমাদের থেকে কাটি নিয়ে চলে গেছে। অথচ একটার পর একটা বাড়তে থাকে, কিন্তু আমাদের থেকে সবগুলো কেটে নিয়ে গেছে। মাসের পর মাস বেতন বন্ধ রাখে, স্যাররা আমাদেরকে বিভিন্ন রকম বেতন কাটে এবং বিভিন্ন রকম মেন্টালি টর্চার করে আমাদেরকে। আমাদের যে দাবি দেওয়া হচ্ছে যে আমরা পরিশ্রম করি, শ্রম দিই, মেধা দিয়ে কষ্ট করি, কিন্তু আমাদের সুবিধা থেকে আমরা বঞ্চিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদকের আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এদিন ধার্য করেছেন। এর আগে 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসনকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। গেল বছরের 27 নভেম্বর বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। রায়ে বেগম খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলা থেকে খালাস পান। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেয়। এ রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের ওপর শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা না দিতে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষকে বলেছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংয়ে কথা জানান। এ সময় তিনি জানান, জুলাই বিপ্লবের আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে প্রতিবেদন। অর্থাৎ নিটোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। গুলিতে মারা গেছে, তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসের রপ্তানি বেড়েছে 13% এবং কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে 7%। এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারায় ফিরে আসা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের 3টি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অথরাইজড ইকোনমিক অপারেটর
ও কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলেও অনেকটাই ইতিবাচক হবে অর্থনীতি। বিশ্বের অন্যতম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে টেকসই বিনিয়োগের জন্য বড় পরিসরে ভাবতে হবে বলেও মন্তব্য করেন বিডা চেয়ারম্যান। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান জানান, অনলাইন রিটার্ন সাবমিটের সমস্যা সমাধানে কাজ করা হবে। এতে আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। সো এক্সপোর্টস আপ 13% ফর লাস্ট 6 months of 2024 despite having supply chain disruption in July and August. কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটাং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। চিটাং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। তো দিস আর অল গুড নিউজ। অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা রয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ 2 দিনের সফরে ঢাকা এসেছেন। সফরের প্রথম দিনে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে জুলি বিশপের সাথে বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং এর আগেও তো ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথেও বৈঠক হয়েছে, সে ব্যাপারে কোনো কিছু জানা গেল কিনা? সাকিব, যেহেতু জুলি বিশপের যে এই সফর, সেই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, সেই বিষয়ে একটু আপনার প্রথমে এই প্রশ্নটির উত্তর দিতে চাই। জানিয়ে রাখি যে 2 দিনের সফর, আজ প্রথম দিন এবং প্রথম দিনে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আপনার সাথে লাইভে যুক্ত হওয়ার মিনিট 10 আগে কিন্তু এই বৈঠকটি শেষ হয়ে গেছে এবং জুলি বিশপ আমাদের সাথে কথা বলেছেন। তিনি প্রথমে যেটি বলেছেন যে জাতিসংঘ থেকে যে রোহিঙ্গা সমস্যা, সেই সংকট যেটাকে আমরা বলছি, সেই সংকট দূর করবার জন্য বা সংকট সমাধান খোঁজার জন্য তার এই বাংলাদেশ সফর। সুতরাং বুঝতে পারছেন যে মূলত বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানের জন্যই তাকে পাঠানো হয়েছে এবং তিনি জাতিসংঘের মহাসচিবের এই মিয়ানমার বিষয়ক যে বিশেষ দূত, সে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেছেন যে আমাদের সাথে যখন কথা বলছিলেন যে মিয়ানমারের সব পক্ষ, নিশ্চয় জানেন যে মিয়ানমার এই মুহূর্তে একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আরাকান আর্মি প্রায় বড় রকমের একটি রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে আরাকান আর্মিও একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠেছে এবং সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে যারা স্বাধীনতাকামী এবং একই সাথে যারা বিচ্ছিন্নতাবাদী, এই যে সংগঠনগুলো রয়েছে বা দলগুলো রয়েছে সহ আরাকান আর্মি এবং বিশেষ যে দলগুলো রয়েছে, সব কিছুই তারা কিন্তু আসলে তাদের সাথে কথা বলেছেন এবং মিয়ানমারের এই প্রত্যাবাসনের যে বিষয়টি, সেটি নিয়ে তারা আসলে কাজ করছেন এবং জাতিসংঘ এটি উনি বারবারই এই কথাটি আমাদেরকে বলবার চেষ্টা করেছেন। একটু জানিয়ে রাখি, বাংলাদেশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, বলা হয়েছে এই যত দ্রুত সম্ভব এই প্রত্যাবাসনের ক্ষেত্রে। এবং একই সাথে আরেকটা বিষয় বলে রাখি, পররাষ্ট্র উপদেষ্টা একাধিক বৈঠকে বা একাধিক জায়গায় কিন্তু এর আগে আমাদের বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশ যত দ্রুত সম্ভব চায় সেটার জন্য হয়ে যাবে, তবে অবশ্যই সেটি নিরাপদে হতে হবে। কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে রোহিঙ্গা সংকট যত দ্রুত সম্ভব এখন যে রাজনৈতিক অবস্থা কাজ করছে তার কারণে বিলম্ব হচ্ছে, বিভিন্ন সময় বলা হয়েছে। সুতরাং এই বিষয়টি মূলত আলোচনার একেবারে শীর্ষে ছিল যে বাংলাদেশ কিভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে চায়। আর একটি বিষয় একটু বলেই শেষ করতে চাই, সেটি হলো যে সাকিব, এর আগে আগামী এই সেপ্টেম্বর-অক্টোবরে জাতিসংঘের যে একটি বড় রকমের সম্মেলন হবে, সেখানে প্রায় 70টির মতো দেশ অংশগ্রহণ করবে রোহিঙ্গা সংকট সমাধানে, সে বিষয়টি আলোচনা হয়েছে। তো সাকিব, আপাতত এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ 2 দিনের সফরে ঢাকা এসে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন, সে খবর জানাচ্ছিলেন নাইম আবির। চট্টগ্রামে খোলা আকাশের নিচে পড়ে আছে শত শত কোটি টাকার রেলের নিলামযোগ্য যন্ত্রাংশ। বছরের পর বছর পড়ে থাকা এসব মূল্যবান মালামাল সুরক্ষার কেউ নেই, আর এ সুযোগে চলছে চুরি এবং লুটপাট। অথচ নিয়মমাফিক নিলাম হলে সরকার প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব পেতে পারত। কাজী মাহফুজের প্রতিবেদন। 16 শহর স্টেশন এলাকায় বছরের পর বছর খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার পুরনো বগি, রেলবিট ও স্লিপার। বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। একই চিত্র মাদারবাড়ি এসআরভি স্টেশনেও, যেখানে 1 যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে শত শত রেলের চাকা, ওয়াগন সহ নানা সরঞ্জাম।
জেলার পাহাড়তলির বিভিন্ন ডিপো, সিজিপিওআই এলাকাসহ বিভিন্ন রেল স্টেশন ও গোডাউনে অরক্ষিত অবস্থায় আছে মূল্যবান এসব সরঞ্জাম। শুধু চট্টগ্রাম নয়, এ অবস্থা সারা দেশের। রেল পুলিশের ভাষ্য, এত বিশাল পরিমাণ মালামাল পাহারা দেওয়ার মতো জনবল বা সক্ষমতা তাদের নেই। এদিকে স্থানীয়দের অভিযোগ, রেলের অবহেলায় সুযোগ বুঝে চুরি হচ্ছে মালামাল, পাশাপাশি নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। 3 জন ডিউটি করতেছে, 1 জন করে, এটা আসলে পর্যাপ্ত নয়। এখানে অনেক সময় আপনার দুষ্কৃতিকারীরা ভিতরে অবস্থান নেই, আমরা ভিতরে দৌড়ান দিলে তারা মালামাল নিয়ে ওয়ালটপকে বাইরে চলে যায়। রেলের রাজস্ব আয়ের অন্যতম একটি খাত হচ্ছে এসব স্ক্র্যাপ মালামাল বিক্রি, যেখানে বছরে শত কোটি টাকার উপরে রাজস্ব আয় করতে পারে রেলওয়ে। অথচ চুরির কারণে আর অবহেলায় বিপুল পরিমাণ এই রাজস্ব হারাচ্ছে সরকার। প্রতি বছর নিলামের নামমাত্র মূল্যে গড়ে 20 থেকে 25 কোটি টাকার যন্ত্রাংশ বিক্রি করছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত 5 বছরে বিক্রি হয়েছে শত কোটি টাকার মালামাল। চলতি বছর স্ক্র্যাপ মালামাল বিক্রি থেকে 25 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও 7 মাসে অর্জন মাত্র 3 কোটি টাকা। এক্ষেত্রে যথাযথ সমন্বয় না থাকাকে দায়ী করছেন কর্মকর্তারা। সরঞ্জাম বিভাগের কাজটা আসলে অ্যাডভাইস নোট পাওয়ার পর থেকে শুরু হয়। আমাকে অ্যাডভাইস নোট করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই বিষয়ে জানা থাকে না। অ্যাডভাইস নোট হওয়ার পর থেকে আমরা ডিসপোজালটা করি। অ্যাডভাইস নোট হয়েছে কিন্তু আমরা ডিসপোজাল করতে পারিনি, এরকম কোনো কিছু পেন্ডিং নেই। তবে রেল স্টেশনের কাছাকাছি এসব মালামাল থাকলেও কি পরিমাণ মালামাল আছে আর এসব সংরক্ষণই বা হবে কিভাবে তা জানেন না স্টেশন মাস্টাররা। স্লিপার অদল বদল করে, চেঞ্জ করে, পরিবর্তন করার পরে যেগুলো আপনার ব্যবহার অনুপযোগী থাকে ওগুলো নিয়ে আসে, যেগুলো লাগানোর দরকার এগুলো এখান থেকে নতুন করে সংযোজন করে আনে আর কি। তো আনার পরে এরা আমাদেরকে কোনো কিছু অবহিত করে না। 3 জন দিয়ে আপনি একটা ইয়ার্ড 11টা লাইন কখনো রক্ষা করা সম্ভব না। আর আমার সেফটি ফেন্সিং, তারপরে বলেন বিভিন্ন চোর, এই যে আশেপাশে যে বস্তিগুলো আছে, আমরা অনেকবার পদক্ষেপ নিয়েছি উচ্ছেদ করার জন্য। আজ উচ্ছেদ করি, কালকে আবার হয়ে যায়। রেলের এসব স্ক্র্যাপ মালামাল নিলামে বিক্রির সময় সিন্ডিকেটের কারসাজি ও একটি নির্দিষ্ট চক্রের হাতে নিয়ন্ত্রিত হয় বলেও অভিযোগ আছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের মুক্তির নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত 620 ফিলিস্তিনি বন্দীকে হস্তান্তর করবে না ইসরায়েল। পাশাপাশি জিম্মিদের জন্য অবমাননাকর এমন বন্দি বিনিময় অনুষ্ঠান আয়োজন বন্ধ করতে হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিক্রিয়া হামাস জানিয়েছে, ইসরায়েলের এ সিদ্ধান্ত প্রমাণ করে নেতানিয়াহু প্রশাসন আবারও সংঘাত চায়। এদিকে হামাসের কবল থেকে মুক্তি পাওয়া 6 জিম্মির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। পশ্চিম তীরে রামাল্লার ওফার প্রিজন সেন্টারের বাইরের দৃশ্য এটি। শনিবার ভোর থেকে অপেক্ষায় ফিলিস্তিনি বন্দীদের স্বজনরা। চুক্তি অনুযায়ী যে 620 বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছিল ইসরায়েল, তার মধ্যে 40 জনকে হস্তান্তরের কথা ছিল পশ্চিম তীরে। কিন্তু এই হতভাগ্য বন্দীদের পরিবারের সদস্যরা তখনও জানতেন না, শেষ মুহূর্তে বন্দি বিনিময় স্থগিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। في الوقت اللي كان محدد يعني الساعة 10-11 جينا احنا ونسواننا واطفالنا وانت شايف يعني بحر في عينك كل هذول من قرايبهم। শনিবার অনেক জল্পনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হামাসের পক্ষ থেকে পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তির নিশ্চয়তা দেয়া না হলে শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের ছাড়বে না ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দেওয়ার আগে যে ধরনের অসম্মানজনক অনুষ্ঠানের আয়োজন করে হামাস, সেটাও বন্ধ করতে হবে বলে জানায় প্রধানমন্ত্রীর অফিস। আল জাজিরার তথ্য বলছে, এদিন প্রতিরক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকের পর ক্যাবিনেট সদস্যদের সাথেও আলোচনায় বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তারপরই আসে এমন সিদ্ধান্ত। ইসরায়েলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে নেতানিয়াহু প্রশাসন, তবে এবার তারা সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এদিকে শনিবার শর্ত অনুযায়ী 6 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 500 দিনেরও বেশি সময় আটক ছিলেন তারা। তবে অস্ত্রবিরতির প্রথম ধাপে 33 জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারছে না দেশটির জনগণ। নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে এমন আশঙ্কাও করছেন তেল আবিবের এই বিক্ষোভকারীরা। It is absolutely terrible that it hasn't been decided already to release all of them, no matter what's the
what's the price, because anyway we are paying a high price. It's very frustrated. I want them all to be in one time, in one piece, and not every Saturday 3 or 4. এমন বাস্তবতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আদৌ কার্যকর হবে কিনা এ নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। এদিকে সবশেষ মুক্তি পাওয়া 6 জিম্মির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। A lot of news over the last 24 hours. We had the hostages given back today. It's disgraceful what's going on there. They're not in great shape, but we've also seen them in worse shape. মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বলছে শেষ মুহূর্তে নানা অভিযোগ তুলে বন্দি বিনিময় আটকে দেওয়ার সিদ্ধান্ত আসায় নতুন সংকটে পড়তে যাচ্ছে হামাস। কারণ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিলে গাজায় থমকে যাবে ত্রাণ সরবরাহ, আটকে যাবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনাও। আর নিষ্ক্রিয় হয়ে থাকলে সমঝোতা আলোচনায় একতরফা আধিপত্য দেখানোর সুযোগ পাবে নেতানিয়াহু প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই নারী শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হলো। সাম্প্রতিক ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ, আইন শৃঙ্খলার অবনতি সবসময় হয়, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা, ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ সহ 6 দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। এবং এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে যুক্ত হন youtube.com/c/ekhon tv।